নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ৫টা ৫৫ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ লোকনাথ বাবা ব্রহ্মচারীর ২৯ নম্বর পর্বে। এই পর্বে আপনাদের বলবো আমি যে বাবা লোকনাথ সুদীর্ঘ যে ২০ বছর হিমালয় থেকে সুমেরু যাত্রা এবং তারপর পুনরায় হিমালয় ফিরে আসার পর হিমালয় থেকে সমতলে আসার পথে কি কি ঘটনা ঘটেছিল। গ্লোব টিভির পর্দায় সারাদিনে আমার দুটি টাইমে অনুষ্ঠান থাকে, সন্ধ্যা ৫টা ৫৫ এবং সকাল ১১টা ৪০। এই দুটি টাইমেই হয় তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ আমার হয় সেই অনুষ্ঠান আপনারা দেখতে পান, অথবা লোকনাথ ব্রহ্মচারী যে পর্ব এপিসোড আপনাদের জন্য করছি, তুলে ধরছি, সেগুলো জানতে পারেন। এবার বলি, লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব এদের সঙ্গে ঘটে যাওয়া কিছু অলৌকিক বিশেষ বিশেষ ঘটনা বলি, যেটা তারা সুমেরু থেকে হিমালয় আসার পর, তারপর যখন হিতলাল মিশ্র তাদের থেকে আলাদা হয়ে গেলেন, হিতলাল মিশ্র একদিকে চলে গেলেন আর লোকনাথ ব্রহ্মচারী তিনি চন্দ্রনাথ পাহাড় হয়ে বারুদির দিকে গমন করেন আর বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে গমন করেন। তা সেই আগে হিতলাল মিশ্র তো আগেই বেরিয়ে গেলেন তাদের থেকে, এবং বেণীমাধব এবং লোকনাথ একসঙ্গে ছিলেন। তো সেই সময় তাদের একসঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলি, কিছু কিছু খুব বিশেষ উল্লেখযোগ্য। তার আগে একটু কলার বন্ধুকে দেখে নিই, একজন এসে গেছেন। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? কি নাম? আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ, বলুন। স্যার, সঠিক আমার তো ডেট অফ বার্থটা একদম জানা নেই স্যার। আমার আধার কার্ডে আর ডেট অফ বার্থটা তো বললে হবে না? না, ওখানে আধার কার্ডের ডেট অফ বার্থ দিয়ে কিছু হবে না, তবে আপনার হাত দেখে বিচার করতে পারলে তবে হয়। তবে এখন আপনি প্রশ্ন করুন, আপনি নাম বলুন আর বয়স বলুন, গোত্র বলুন। স্যার, আমার নাম অজয় ঘোষ, আমার বয়স ৩৩। আমার প্রশ্ন হলো বিয়ের জীবনটা নিয়ে। বৈবাহিক জীবন নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? বিয়ে আর ব্যবসাটা। বিয়ে আর ব্যবসা, আচ্ছা। বৈবাহিক জীবন অর্থাৎ আপনার বিয়ে যেটা হয়েছে সেটাতে আপনি সন্তুষ্ট নন, এটাই বলতে চাইছেন তো? না স্যার, এখনো বিয়ে হয়নি স্যার। এখনো বিয়ে হয়নি, মানে চেষ্টা করছেন? চেষ্টা করছি। আর ব্যবসা কি করছেন? ব্যবসা আমার একটা মুদির দোকান আছে। মুদিখানার দোকান? সেখানে স্টেশনারি কাম মুদিখানা না শুধু মুদিখানার দোকান? শুধু মুদিখানা। শুধু মুদিখানা, আচ্ছা। এইবার আপনার নামটা আরেকবার রিপিট করুন আমাকে। কি বললেন যেন? অনির্বাণ? না, অজয় ঘোষ। অজয় ঘোষ, বর্ধমান থেকে অজয় ঘোষ। গোত্র? গোত্র কি অজয় ঘোষ? গোত্র কি আপনার? আলেম্মান গোত্র। আলেম্মান গোত্র। বলতে এতক্ষণ সময় লাগে? ১ থেকে ১০৮-এর মধ্যে একটা সংখ্যা বলুন। ২৫। ২৫। প্রশ্ন বিয়ে নিয়ে? প্রশ্ন বিয়ে আর ব্যবসা, তাই তো? হ্যাঁ স্যার। বিয়ের যোগাযোগ আসবে, কোনো চিন্তা নেই। ব্যবসার জায়গাটা ঠিক হবে না, ব্যবসার জায়গা খুবই খারাপ, ভাগ্যস্থানটা ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণরূপে, ব্যবসাটা খুব একটা ভালো চলবে না। তবে বিয়ের যোগাযোগ আসছে, আপনি চেষ্টা করুন, বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শ্বশুরবাড়ি পাওয়া নিয়ে সমস্যা থাকবে। আপনার কি অল্পেতে ঠান্ডা লাগে? ঠান্ডা অল্প তো লাগে, খুব কম হয় ঠান্ডাটা। বিয়ের জায়গায় অসুবিধা খুব একটা দেখছি না, তবে ব্যবসার জায়গাটা ডিস্টার্বেন্স আছে। জয় মাতা। যাদের জন্ম তারিখ নেই তাদের এই হস্তরেখা দেখে বিচার করতে হয়। এই হস্তরেখা দেখুন, টিভির প্রোগ্রামে তো আমি হস্তরেখা দেখতে পাচ্ছি না, সুতরাং সংখ্যাতত্ত্ব বিচারে এবং তার সঙ্গে সঙ্গে যে গোত্র এবং নাম ভিত্তিক যে রাশি ভিত্তিক গণনা হয় সেইভাবে বিচার করলাম। আর যারা চেম্বারে আসেন কিন্তু ডেট অফ বার্থ নেই, তাদের জন্য কিন্তু আমি করতল মানে হাতে রেখা দেখে তখনই তার রাশিও নির্ধারণ করে দিই এবং তার যে সমস্যার প্রতিকার করি। জন্ম তারিখ নাই থাকতে পারে, ভুল দিয়ে কোনো লাভ নেই, কিন্তু সঠিক জন্ম তারিখে সঠিক প্রেডিকশন হবে, ভুল মানে বেঠিক জন্ম তারিখে বেঠিক প্রেডিকশন হবে। তার থেকে একদম এনার মতো পরিষ্কার বলে দেওয়া ভালো, আমার জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী আছে, ডাইরেক্ট নেই। চেম্বারে আসলে তো কোনো কথাই নেই, কারণ আমি করতল দেখে বিচার করে নেবো, হস্তরেখা দেখে। এবার আসি যে পর্বে ছিলাম লোকনাথ বাবার। সমতল ভূমিতে অবতরণের পূর্বে
লোকনাথ ও তার সঙ্গী বেণীমাধব চন্দ্রনাথ পাহাড়ে কিছুকাল অবস্থান করেছিলেন। এই চন্দ্রনাথ পাহাড় থেকে অর্থাৎ হিমালয় থেকে তো ইতলাল মিশ্র আলাদা হলেন, তারপরে এনারা দুজন চন্দ্রনাথ পাহাড়ের দিকে অগ্রসর হলেন। চন্দ্রনাথ পাহাড় থেকে দুজন দুদিকে গেলেন, লোকনাথ বাবা গেলেন বারুদির দিকে এবং বেণীমাধব গেল কামাখ্যার দিকে। চন্দ্রনাথ পাহাড়ে একবার দাবানলের ফলে বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন। যখন তারা উপস্থিত ছিলেন চন্দ্রনাথ পাহাড়ে, সেই সময় এক সময় দাবানল লাগে। এই দাবানল হচ্ছে পর্বত বা জঙ্গলে যখন দাবানল লাগে কি করে হয়, গাছে গাছে ঘষা লেগে অগ্নি উৎপন্ন হয় এবং গাছের পাতা এবং শুষ্ক কাঠ খুব সহজেই দাহ্য হয়, ফলে ধরে যায়। এর ফলে যে আগুনটা বিস্তারিতভাবে ছড়েছে, বর্তমানে দেখবেন আপনি খবরের কাগজ খুললে বা টিভিতে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে কন্টিনিউ এই কিন্তু দাবানলের প্রকোপ এমন হয়েছে, প্রচুর মানুষ মারা গেছেন। সরকারি তরফ থেকে দমকল বাহিনীও কিন্তু সেটাকে ঠান্ডা করতে পারছে না, দাবানলকে নেভাতে পারছে না। তো দাবানলের প্রকোপ এরকমই হয়, কোনো কোনো জায়গায় কম হয়, কোনো কোনো জায়গায় খুব বেশি হয়। তাই চন্দ্রনাথ পাহাড়ে একবার দাবানলের ফলে বিজয়কৃষ্ণ গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন। বিজয়কৃষ্ণ বাবু এমনই ধ্যানমগ্ন হয়েছিলেন, তার বাহ্যিক অবস্থা মানে আশেপাশে যে হিট হচ্ছে সেটা কিন্তু তিনি চোখ বন্ধ করে ধ্যান করছিলেন এবং সেই পরিস্থিতিতে তিনি জাজমেন্ট করতে পারেননি, যার ফলে তার বিপত্তি ঘটে। তিনি জপ করার সময় এবং ধ্যানমগ্ন হওয়ার সময় যে আগুনের হিটটা পাচ্ছেন, তাতে মনে করলেন যে দেবী হয়তো তাকে সেই শক্তি প্রদান করছেন বা সেই অগ্নির শক্তি প্রদান করছেন, কিন্তু আদৌ কিন্তু তাই নয়। চারিদিকের গাছগুলি জ্বলছে, এমতো অবস্থায় সেই অগ্নিবৃত্তকে ছেদ করে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল সাধারণ মানুষের ক্ষেত্রে। তারা দেখতে পাচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী চারিদিকে গাছগুলো সব জ্বলছে এবং প্রত্যেকটা মানুষ যাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারছে না। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন। আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো একটুখানি। আমার অজয় বাবু? না, আমার ভাইয়ের বিষয়ে জানবো আমি। আপনার নাম তো অজয়, তো একটু আগে ফোন করেছিলেন তো? না না, আমি করিনি ফোন। আচ্ছা, ভাইয়ের বিষয়ে জানবেন। ভাইয়ের নাম কি? সুনীল দাস। জন্ম তারিখ? 5 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইম? রাত্রি 7:30 হুগলি। জন্মস্থান? হুগলি বললেন তাই তো? ঠিক আছে। শনিবার জন্মবার? না স্যার, মঙ্গলবার হবে স্যার। দাঁড়ান, ডেটটা আরেকবার মিলি। 5 জানুয়ারি 1985? না না, 5 জানুয়ারি 1 জানুয়ারি। ও 1 জানুয়ারি। মঙ্গলবার, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন কি বলুন ভাইয়ের? ভাইয়ের প্রশ্ন, ভাইয়ের একবার বিয়ে হয়েছিল, তো ওর বউটা ডিভোর্স হয়ে গেছে, তো দ্বিতীয় ম্যারেজের জন্য চেষ্টা করছে, কোনো মৃত্যু কিছু একদম হচ্ছে না। দ্বিতীয় ম্যারেজের, তাই তো? হ্যাঁ। কি কাজ করেন আপনি, মানে আপনার ভাই? আমার ভাই একটা কোম্পানিতে ম্যানেজার কাজ করে। ম্যানেজার? কিসের ম্যানেজার? ওই যত গাড়ি ট্যাক্সে মাল যায় ওইসব সব লেখাপড়ি কাজ করে। আচ্ছা 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 আচ্ছা। প্রথম বউটা ডিভোর্স হলো কেন? প্রথম বউটা ডিভোর্স হয়ে গেছে, মেন্টালি ডিপেন্ড ছিল বলে ওর বাপের বাড়ি থেকে ঝামেলা হয়েছিল, তারপর ডিভোর্স হয়ে গেছে ওর সাথে। ও, ভেরি গুড। কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রথম বিয়েটা ওনার প্রেম করে হওয়ার তো সম্ভাবনা ছিল। প্রেম করে হয়েছিল, ডিভোর্স হয়ে গেল কেন? মানসিক একটু অশান্তি বিয়ের পর হয়, তার জন্য যে ডিভোর্স করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, হয়ে গেছে, ওকে বাড়ি থেকে যেভাবে পেশা দিচ্ছিল এই দিচ্ছিল সেই হিসাবে ডিভোর্স হয়ে গেছে। এখন আপনার প্রশ্ন দ্বিতীয় বিয়ে আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বিয়েটা। দ্বিতীয় বিয়েটা কি নাম আপনার ভাইয়ের? সুনীল ঘোষ। সুনীল ঘোষ, আচ্ছা। যাই হোক, খুব ভালো কথা। এখন এটা দেখতে পাচ্ছি তৃতীয় বিয়ে যদি গণনা করা যায়, তো তৃতীয় বিয়ের কিন্তু যোগাযোগ আছে, অসুবিধে নেই, চেষ্টা করতে পারে। ঠিক আছে, জয় মাতা। চেষ্টা করতে পারে দ্বিতীয় বিয়ের, কোনো অসুবিধে নেই। তবে বিবাহকে টিকিয়ে রাখাও একটা প্রয়োজনীয়তা আছে। বর্তমান মডার্ন যুগে ডিভোর্স এত পরিমাণ বেড়ে গেছে যে কিছুদিন না পোষালেই ডিভোর্স, একে ছেড়ে ওকে বিয়ে, আবার তার সাথে পোষালো না আরেকটা ডিভোর্স।
তো এই করতে করতে এখন অল্প বয়স বা মধ্য বয়সে মানুষ সেটা বোঝে না। যখন একটা সময় 50 অতিক্রান্ত হয়ে প্রায় 60 অতিক্রান্ত হয়ে যায়, তখন চিন্তা করে যে প্রথম স্বামীটা ভালো ছিল বা প্রথম বউটাই ভালো ছিল। এই অশান্তি, মেন্টালি ডিসব্যালেন্স থাকলে প্রেম হয় না। অর্থাৎ সেখানে মেন্টালি ডিসব্যালেন্সেস ছিল না, কিন্তু কথা হচ্ছে যেটা বিবাহের পর হয়, মানসিক একটা জিনিস চাওয়া পাওয়াটা বা মাথা গরমটা এমন পর্যায়ে চলে যায় যে সেটাকে আয়ত্ত করা যায় না। ফলে সেক্ষেত্রে শ্বশুর বাড়ির সঙ্গে সেই মেয়েটির সমস্যা হয়। এই মতো ক্ষেত্রে সেই মেয়ে বা পুরুষ অর্থাৎ জাতক বা জাতিকার যদি কোনো রকম এই রকম ধরনের সমস্যা হয়, অর্থাৎ মাথা খুব গরম, প্রচন্ড মাথা গরম, তাদেরকে ঠিক করারও সিস্টেম জানা আছে। এই যে বলে, টিভিতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার। কারণ এদেরকে কিছু পড়ানো যাবে না, দিলে খুলে ফেলে দেবে, পড়বেই তো না। করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বা আলাদা থাকছে বা ডিভোর্স কেস ফাইল করে দিচ্ছে, এরকম বহু কেস আছে আমার হাতে, যে যাদেরকে এক করে দিয়েছি এবং 100% প্রত্যেকে আমার কাছে এই ব্যাপারে উপকার পেয়েছেন। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রীতম পাল বলছি, মালদা থেকে। প্রীতম পাল, মালদা থেকে। নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ? হ্যাঁ, 16 11 11 2005। টাইম? দুপুর 12টা। একদম 12টা? মানে ঠিক জানা নাই, কিন্তু মানে দুপুর 12টা থেকে। জন্মস্থান কোথায়? মালদা। আচ্ছা, প্রীতম পাল, তাই তো? হ্যাঁ। বুধবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন কি বলো? না, বলছিলাম এই বছরে আমি মানে আর্মি বা অগ্নিবীরের এক্সামে বসতে চাইছি, তো আমার হবে? মানে অগ্নিবীর বা আর্মি এক্সামে, তাই তো? হ্যাঁ, এক্সামে আমি বসতে চাইছি, তো আমার ক্লিয়ার বা মানে পাস করতে পারবো এক্সাম? আচ্ছা, এটাই হচ্ছে মূল প্রশ্ন, তাই তো? বা ফিজিক্যাল আর মেডিকেল পাস করতে পারবো? আচ্ছা, এখানে আমার বক্তব্য, আর্মি বা পুলিশের এই যে ডেট অফ বার্থ আমাকে দিলে বাবা, এটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, আর্মি, পুলিশ বা অগ্নিবীর এই রকম কোথাও পরীক্ষা না দেওয়াটাই ভালো। তোমার খুব রাগ জেদ প্রচন্ড, তো প্রচন্ড রাগ, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এত রাগ হলে, আর্মি হলে তো যখন তখন গুলি করে দেবে লোককে, মুশকিল হয়ে যাবে। এখানে তোমার চাকরিটা এই লাইনে খুব একটা ভালো সাকসেস পাবে না। এই চাকরির থেকে ব্যবসার লাইনটা ভালো হবে। কিসের ব্যবসা করলে ভালো হবে? তার জন্য তো আর একটু সময় লাগবে বাবা, টিভির সংক্ষিপ্ত অনুষ্ঠানে হয় না, তোমাকে মালদা থেকে আসতে হবে কলকাতায়, কেমন? একটু বলে দিতে ভালো হতো। টাইম লাগবে তো, এত তো টাইম আমি একজনকে দিতে পারবো না টিভির অনুষ্ঠানে। জয় মা তারা। এত টাইম একজনকে দেওয়া যাবে না। কিসের ব্যবসা ভালো হবে সেটা বলা মুশকিল, তার জন্য সময় দিতে হবে। কেন? লগ্নপতির সাথে সপ্তমপতি, দশমপতি, একাদশপতি কোথায় কোথায় যুক্ত আছে, সেই ঘরে ভাবাস্ত গ্রহ কি আছে, আর সেই ঘরে ভাবদৃষ্ট গ্রহ কি আছে, কোন কোন গ্রহ সেই ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে, লগ্নপতি, সপ্তমপতি, দশমপতি, একাদশপতি, সর্বোপরি দ্বিতীয়পতির কানেকশন তার সঙ্গে আছে কিনা, ব্যবসা মানে ইনভেস্টমেন্ট, দ্বাদশপতি বা দ্বাদশ ভাবটার কি রকম অবস্থা, সেটা কোন রকম ভাবে রাহুযুক্ত হয়নি তো? রাহুযুক্ত হলে কি হবে? ব্যবসা করতে গিয়ে লোকে চাইলেই টাকা দিয়ে দেবে, নিয়ে নেয় ভাই, নিয়ে নে, সৎ দেখাবে, পরে যাকে টাকা দিলে সে একটা হাম্পু ঢুকিয়ে ছেড়ে দেবে, তখন বলবে না দিলেই ভালো হতো, মানে ঠেকতে ঠেকতে শিখবে। এই জন্য কোন ব্যবসা হবে এটা বলে দিলাম, আর সেই ব্যবসায় 2-3 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করলে আমার টিভি অনুষ্ঠান দেখে আর বলবে যে লস করে গেলাম জ্যোতিষীর প্রেডিকশনে, এটি হবে না।
কবে চাকরি পেতে পারো এটা দশা দেখে বলে দিলাম, 1 মিনিটেরও কাজ না। চাকরি না পেলে তো লস হয় না মানুষের, আবার পরীক্ষা দেবে। সরকারি চাকরির জন্য বারবার চেষ্টা করে যাচ্ছ, প্রাইভেটের জন্য কেউ চিন্তা করে না। কেন? তার কারণ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। প্রাইভেটের স্যালারি বেশি, কিন্তু লোকে যেতে চায় না কেন? সরকারির দিকে ছোটে, সিকিউরড। সরকারি তো এখন চাপে, চাকরি কোথায় আছে? সরকারি চাকরির চেষ্টা। যাই হোক, তো এতগুলো জিনিস দেখে ব্যবসা বলা যায় কোন লাইনে হবে, কারণ যে লাইনটা আমি বলবো সেটাতে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য এই কাজ ফোনে বা অনলাইনে হয় না। সে শিলিগুড়ির লোক হোক, দিল্লির লোক হোক, ব্যাঙ্গালোর লোক হোক, আমার এখানে আসতে হয়েছিল আমার বাড়িতে। ব্যাঙ্গালোর থেকে আমার লোক এসেছিল এখানে আমার বাড়িতে। সে কোন ব্যবসা, আমি তাকে বলেছিলাম ব্রেড ফ্যাক্টরি করুন। সে ছিল লাখপতি, এখন হয়ে গেছে কোটিপতি ব্রেড ফ্যাক্টরি করে। তার ফ্যাক্টরি উদ্বোধনের সময় আমাকে নিয়ে গেছিল, যখন সে নতুন আরেকটা ফ্যাক্টরি করে তখনও বাস্তু দেখাতে আমাকে সেখানে নিয়ে গেছিল সে ফ্লাইটে করে ব্যাঙ্গালোর, আবার আমাকে কলকাতায় পৌঁছে দিয়ে যায়। তখন আমি সিভিল ড্রেসে যাই, ফর্মাল ড্রেস, মানে এমনি প্যান্ট শার্ট পরে, মুখে মাস্ক পরে যাই, যাতে সাধারণভাবে লোকেরা আমাকে চিনতে না পারেন। ব্যবসা কোন লাইনে গেলে ভালো হবে, যেমন ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। চন্দ্র যদি ভালো থাকে, চন্দ্র কিসের গ্রহ? জল কারক গ্রহ, তাহলে লোকে বলে দেবে জলের ব্যবসা ভালো হবে। এবার জলের অনেক রকম ব্যবসা আছে। জলের ডাম্পারের ব্যবসা আছে, কৃষিকার্যে জল মজুদ রাখার ব্যবসা আছে, ব্যারেলে ব্যারেলে জল বিক্রি করার আছে, জল কিনে বিক্রি করার আছে, যেগুলো ডিস্টিল ওয়াটার বা মিনারেলস ওয়াটার হয়। আবার কারণের ব্যবসাও আছে, ড্রিঙ্কস, যাকে বলি আমরা প্লেন কথায় মদের ব্যবসা, সেটাও জল, লিকুইড তো। আবার কেমিক্যালের ব্যবসাও লিকুইড, রঙের ব্যবসাও লিকুইড। তাহলে চন্দ্রযুক্ত থাকলে কোন জলের ব্যবসা হবে? এটা যদি বলে দিই জলের ব্যবসা হবে, তার হয়তো দেখা গেল রঙের ব্যবসা সুইটেবল হতো, আর সে করলো জলের ব্যবসা। এক কথায় তো ব্যবসা হয় না। এতগুলো হাউস বিচার করে তবে হয় কোন ব্যবসায় সফলতা, এবং সেই ব্যবসা লস হবে না 100%। যেটা আচার্য পলাশ বলে সেটা করে দেখায়। এই যে যজ্ঞে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়, এই যজ্ঞে এত প্রচন্ড হিট থাকে, যারা যজ্ঞে উপস্থিত থাকেন প্রত্যেকের অশুভত্ব খণ্ডন হয়। আর যজ্ঞে আমার একবারই যা বসতে হয়, বারবার কাউকে বসতে হয় না। কেউ যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার আসে, সে স্বেচ্ছায় আসে, আনন্দের চিত্তে আসে সে। কারণ সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলে ভার। এই ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হয়? যজ্ঞ দিয়ে। কেউ আপনাকে বলবেন ধারণ ছাড়া প্রতিকার, একটা কিছু হাতে ধরিয়ে দেবেন, বাড়িতে রেখে দিন, প্রতিদিন একটু ধূপ ধুনো দেখাবেন। ওগুলো টাকা কামানোর রাস্তা। ধারণ ছাড়া প্রতিকার ওইভাবে হয় না। যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, সেই ব্যক্তির ছবি প্রয়োজন। ছবি না থাকলেও চলবে, নাম জানতে হবে। সেই নামের ওপর যজ্ঞেতে, এই যে যজ্ঞের ওপর যখন অগ্নি উৎপন্ন হচ্ছে, তখন সেখানে যে সাকল্য দিয়ে আহুতি প্রদান করা হচ্ছে, সেই অদৃশ্য শক্তি সেই আহ্বানে সেখানে উপস্থিত হয়। ব্যবসার জন্য কমলা দেবীকে আহ্বান করতে হয়, অর্থাৎ যে ধনলক্ষ্মী আপনার শ্রীবৃদ্ধি করবে, তার সঙ্গে গণেশ সিদ্ধিদাতা গণেশকে প্রয়োগ করতে হয়। তাহলে যে সাকল্যে ব্যবসা উন্নতি হবে। আবার অর্থ প্রাপ্তির জন্য সাকল্য অন্যরকম, সেটা লটারির ক্ষেত্রে হোক, চাকরিতে প্রমোশন ক্ষেত্রে হোক, ব্যবসায় উন্নতি হোক, টেবিলের তলার ইনকাম হোক, ওগুলো হচ্ছে আবার ইনকাম বাড়ানোর জন্য, তার সাকল্য আরেক রকম। কাউকে ধরুন বউ আপনার বাড়ি থেকে চলে গেছে, বা বরকে চাইছেন, বর আপনাকে শ্বশুর বাড়ি রেখে দিয়ে গেছে, ধারণ ছাড়া প্রতিকার হবে এখানে।
কেন? কারণ তাকে তো পড়ানো যাবে না, সে আপনার নামে ডিভোর্স কেস হয়তো করে দিয়েছে বা করবে বলে চিন্তা করছে। এই ধারণ ছাড়া প্রতিকারে সেই মানুষকে বশীকরণ করে টেনে নিয়ে আসতে হবে, সেখানে আকর্ষণ বশীকরণ করতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যেন আকর্ষণটা থাকে। আকর্ষণ না থাকলে বশীকরণ হবে না। টান যদি না হয় কিছুতেই মনের মানুষকে মনে ধরবে না, তাহলে তার সাকল্য আরেক রকম, তখন কামিনী মোহিনী করতে হয়। এই তারামা যে ঈশ্বরের দূত, তারামায়ের দূত এক এক রূপে, দেবীর দশমহাবিদ্যার এক এক রূপে প্রকট হয় এই যজ্ঞের স্থানে, এবং সেই ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার 100% হয়। মানুষের জীবনে সমস্যা তৈরি হয় তিনটে কারণে: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, আর তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ কিছু ক্ষতি করে তার সমস্যা। সব সমস্যার সমাধান, কারণ সব তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র মায়াংতন্ত্র, 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠ, এবং সেখানকারই মায়াংতন্ত্রে কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, 100% মায়াংতন্ত্র দ্বারা সেই ক্ষতিটা কাটিয়ে যাতে আর ভবিষ্যতে ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা সম্ভব। আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মাতারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? সময় খুব কম, তাড়াতাড়ি বলুন। আমি জয় কৃষ্ণ জানা বলছি, হুগলি থেকে। হুগলি থেকে বিজয় কৃষ্ণ জানা। জয় কৃষ্ণ। জয় কৃষ্ণ, বলো জয় কৃষ্ণ। জন্ম তারিখ? হ্যাঁ, 17/3/2003। টাইমটা বলো। টাইম হচ্ছে 10টা 13 সকাল। সকাল 10টা 13। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। প্রশ্ন কি? প্রশ্ন বলতে আমার শরীর স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না, আর মানে অশান্তি চলছে পরিবারের সঙ্গে, মানে মিলেমিশে চলতে পারছি না। মানে পরিবার মানে কি বউ না ফ্যামিলির লোক? ফ্যামিলির লোকের সঙ্গে। আচ্ছা, বিয়ে হয়েছে তোমার? না না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। কি বার জন্মবার? শুক্রবার না সোমবার? সোমবার ছিল। সোমবার, ঠিক আছে, গুড। তোমার তো একটু মাথা গরম, জেদি তো তুমি খুব। গরম তো আছে। হ্যাঁ, এই জন্যই তো ঝগড়া লাগছে। আর পরিবারের সাথে ঝগড়া হয়ে গেছে বাবা, তোমার টাকা পয়সাও তো সমস্যা হয়, টাকা পয়সাও তো বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। সমস্যা আছে তো এখানে, গ্রহগত প্রচুর সমস্যা আছে। বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, চেষ্টা চলছে, এই বছর মনে হয় হয়ে যাবে। হয়ে যাবে আশা করছো। মাঙ্গলিক দোষ আছে জানো এটা? সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। বিয়ের পর বিবাহিত জীবন সুখের নয়, বউকে নিয়ে শান্তি পাবে না। সপ্তমপতি অষ্টমে এ একটা ডিভোর্সের চক প্লাস মাঙ্গলিক দোষ। আচ্ছা, এটা তো কাটাতে হবে বিয়ের আগে, নলে বউ ভালো পাবে না বাবা। দেখো, বিয়ের জীবন ভালো করে শোনো, তোমার জীবনে একটা জন্মগ্রহণের পর জীবন, আর বিয়ের পর আর একটা নতুন জীবন। তাহলে আরেকটা জীবনে গিয়ে যদি অশান্তি হয় সংসারে, একে অশান্তি, তার উপর যদি আরো অশান্তি হয়, তাহলে কি ভালো লাগবে? না না না। তবে এর জন্য বাবা একটু যোগাযোগ করতে হবে। হুগলি থেকে আমার হাওড়া কাছাকাছি আছে, সময় খুব নেই, তুমি চেম্বারে এসে কথা বলো। জয় মাতা। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি আমি। যারা চেম্বারে আসেন তারা প্রত্যেকেই জানেন যে আমি কাউকে খালি হাতে ফেরাই না, আর টাকা পয়সা নিই না, আমার ফিজ আমি নেব, কিন্তু মানুষকে উপকার আমি দিই। কারণ এই সাধকদের বাণী আপনাদের সামনে তুলে ধরছি, তার 80% গুণাগুণ আমার মধ্যে থাকতে হবে। আমি কোনোদিন বলি না হাতে কিছু কবজ-তাবিজ ধরিয়ে পয়সা নিই না কারুর কাছ থেকে, কারণ প্রত্যেকটা মানুষ জর্জরিত সমস্যায়। মানুষের বিশ্বাস, পরম বিশ্বাস, কারণ যে গুরু বলে আমাকে মনে করে আমার কাছে আসবে, সে মানুষকে আমি ঠকাই না। কারণ যারা চেম্বার এসছেন প্রত্যেকেই জানেন, প্রত্যেককেই আমি খালি হাতে ফেরাইনি, কিছু না কিছু হাতে দিয়েছি, এবং তারা উপকার পেয়েছেন। বাস্তবিকতাতে সেই জিনিস দেওয়ার পর একটা রাশিভিত্তিক টোটকা তাদেরকে আমি দিয়ে থাকি, যেটা তার রাশির জন্য প্রযোজ্য, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন। এবার কেউ উপকার পেয়েছেন 7 দিনে, কেউ পেয়েছেন 15 দিনে, কেউ পেয়েছেন 21 দিনে, কেউ পেয়েছেন 1 মাসে, কিন্তু প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন। একজনও বলতে পারবেন না আমার কাছে উপকার পাননি। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার যোগ্য হয়। আর ওখানে চেম্বার তো রয়েছে, মন্দির রয়েছে, আর তারাপীঠ মহাশ্মশানে যোগ্য হয়, সেখানে তো আমার চেম্বার। এছাড়া থাকে ব্যারাকপুর, হাওড়া ময়দান এবং গড়িয়াহাট। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। তো বিজয় কৃষ্ণ গোস্বামী সেই
চন্দ্রনাথ পাহাড়ে কি হলো আগামী দিন পর্বে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।